The trial of mockery. In the name of a fair trial, the so-called International Crimes Tribunal is staging a tragic drama. Let's hear their Skype conversation. একটা দুটো ড্রামা তো হইছে মনে হইতেছে সাক্ষী টাক্ষী নিয়ে ড্রামা তো চলেই সবসময় গজা তো ড্রামাই করে বুঝুন না স্টেজ আমরা এটা অভিনেতা Law Minister Shafiq Ahmed has said, no other war crimes tribunal has been as transparent or fair as this one. Only those who wish to protect criminals are questioning the legitimacy of the tribunal. In reality, as you will hear, not only has the judge broken his code of conduct, there has also been collusion between the Law Minister, State Minister, Chief Prosecutor, Supreme Court Justice S.K. Sinha and Ahmed Ziauddin, bringing the tribunal into disrepute and going against natural justice. Government Minister directs tribunal for a speedy verdict. Tribunal Chair Nizamul Haq Nasim tells Ahmed Ziauddin how he has been liaising with the Law Minister in relation to the order in which judgments are to be passed. Forget about the passage of justice, it's all about choreography. The two judges agree that Tribunal 1 should pass a judgment before Tribunal 2. আমাদের তো স্টেট মিনিস্টার যাচ্ছে হবে স্টেট আজকে আসছিল আমার মধ্যে দেখা করতে সন্ধ্যায় উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন আমি বললাম কেমনে দেবো রায় তো আমরা ডিক্লেয়ার করলে পরে সময় পেলে এক মাস পরে রায় রেডি করতাম ওখানে একটু তাড়াতাড়ি চেষ্টা করেন তাই করে টুটু আর কি আপনি বলছেন যে এটা কি হবে না হবে কি হচ্ছে মানে এই রায় সংক্রান্ত হ্যাঁ বলছি যে প্রবলেমটা কি বলছি হ্যাঁ গোলাম আজমরা হলে দুই ট্রাইব্যুনালের ম্যাটার মোটর কেন তাহলে আসছি আমি আপনার দুই ট্রাইব্যুনালের একত্রে স্যারের লগে এক রুমে বসাইয়া আলাপ করাবো যে গোলাম আজম বা আপনার আগে দেবেন তারপর তারা দেবে যে উইল ওয়েট আমি আসলাম আমি ঠিক আছে আপনি ইউ ক্যান ট্রাই আজকে আমাদের তরফ থেকে আইনমন্ত্রীর কাছে আজকে সকালে গেছে মেসেজটা বলে আমি আশা করতেছি এখনো কোনো কনফার্মেশন পাইনি বাট দ্যাট ইজ কি মেসেজ একই আপনি যে লাস্ট মেসেজ যেটা বলছেন আর কি আমি আসবো এটা জানানো হয়েছে আর হচ্ছে যে এই আর কি যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয় এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায় দায়িত্ব সবচেয়ে বেশি যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কেসটাকে আগে করতে হবে করা উচিত আমরা মনে করি তারপর আমরা একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম যাদের সাইদি আর থাকা এত ভিন্ন কেস আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী মুজাহিদ আক্কাদের মোল্লা কামরুজ্জামান সবাই বলা যাইতো পরে এই ফলো করে দিয়ে সে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে এটা উনি এগ্রি করছে আরে সিজে বলে একটা জাজমেন্ট দাও তোমারে নিয়ে আসি একটা না আগে বড় সাহেবের জাজমেন্টটা দিয়ে দিই না এটা তার ল্যাঙ্গুয়েজ আর কি একটা দেন সিনেবাবু কইছে ডিসেম্বরের মধ্যে 3টে দেন এইটা গোলাম আজম সাহেব আর এটা থাকা এই 3টে দিয়ে ফেলা ডিসেম্বরের মধ্যে তারপর আমরা নিয়ে আসি আপনারা এবার ওখানে আপনারা লাগবে না এইসব কথা আর কি আমাকে যা করেন করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে আমার কথা প্রমোশন A politicized judiciary. The conversation here between Ziauddin and Judge Nasim reveals the highly politicized nature of Bangladesh's judiciary. Nasim reveals how fellow judge Jahangir Hussain has been appointed as Tribunal 1 judge through the lobbying of Kamrul Islam, the State Minister for Law. There is a discussion between Nasim and Ziauddin stating that Jahangir Hussain is corrupt. Nasim refers to Jahangir as an Awami League supporter. There is also a discussion between Nasim and Ziauddin that Judge Jahangir will not disagree with Nasim because he is corrupt and therefore morally weak. জজকোর্ট লেভেল থেকে মনে হয়েছে এটা কামুল টামুল করছে আর কি যাই হোক মনে হচ্ছে আমার জজকোর্টের লয়ার ছিল আপনার ওই স্মাগলিং কোর্টের পিপি আসলে তার নাম হলো সোনা জাহাঙ্গীর অন্তত পক্ষে হি ওয়াজ করাপ্ট এটা বলা যাইবে এই এর কোটাতে আসছে আর কি কামরুল কোটা আমার ধারণা কামরুল কোটা আছে প্রধানমন্ত্রী তো আমার হিদের খুব পছন্দ করেন ওই সারা খাতুন দুর্নীতির বুঝলেন না রাজনীতির দিক থেকে কোন দিকের মানুষ আওয়ামী এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন আমাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে আর কি এসএমএস এ আজকে যেটা দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য দুইটা ফরেনার সাক্ষী হ্যাঁ দিব না ওকে এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন তাহলে কি অর্ডার দেবো
এটা আপনি বলবেন যেটা ইউজফুল রেফার করে আর কি, যে আমার স্পেশালাইজ নলেজ কার আছে এটা তো থ্যাংক ইউ যে জানাইছো আমারে, কিন্তু আমাদের ওইটার কোনো দরকার নেই। দেখি আমি পড়ে দেখি, আপনি পড়ছেন পুরোটা? আমি বিশেষ পড়েই নেই এখন বন্ধু, কালকে বলে বলে অর্ডার দিল মাস্টার্সের ঘটনাগুলোকে আর কিভাবে জানা যায়, একটা সেন্টেন্স দুই সেন্টেন্স আনলেও এটা আনলে আমাদের একটু সুবিধা হতো আর কি। হ্যাঁ সেটা ঠিক আছে। আমিও চাই ব্যক্তিগতভাবে যে জাজেসরা যেন জুডিশিয়াল নোটিশ খুব মিনিমাম নেক আর কি, যে ওনারা তো আইন যেভাবে বলা আছে ওনারা পুরাটাই জুডিশিয়াল নোটিশ নিতে পারে, কিন্তু যদি প্রসিকিউশন উইটনেসটা বা কোনো উইটনেসটা যদি বলে তাহলে ওনাদের ওই কাজটা ইজি হয়ে যায় আর কি। কিন্তু সে কারণেই আমি বলছি যে সে কারণেই নাসিম ভাইয়ের যে মেজর কনসার্নটা যে এই স্টোরিগুলার এই অংশগুলো যদি আসে তাহলে ওনারা তখন এটা নিতে সুবিধা হয় আর কি। মুস্তাফির মামুন তো আসতে ঐতিহাসিক হিসাবে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আমার একটা, সেটা হচ্ছে একটা হ্যাঁ রি-এক্সামিনেশনে সেটা হচ্ছে একটা, মানে এটাকে ওই জন্যই আমি ওনাকে সাজেস্ট করছি ইতিমধ্যেই যে যদি দরকার হয় যে কোনো কোনো এরিয়া বাদ গেছে অ্যাজ এ হিস্টোরিয়ান উনি কিন্তু, আর ওনার সবকিছুর উপরেই লেখা আছে, কাজেই ওনাকে মানে ওনাকে অ্যাজ এ অথরিটেটিভ উইটনেস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, ট্রাইব্যুনাল মানে ইজিলি ক্যান অ্যাকসেপ্ট হিম অ্যাজ এ অথরিটি অন 1971। সো এটা ওনার সাথে আমি কথা বলে নিব যে আর কে কে আছে না আছে বা কি করা যায় আর কি, যেমন এ নিয়ে আসবে আর কি, ওই সিরিয়াল লিস্টের উইটনেসদেরকে শুরু করে দিবে। It was reported in the media that Justice Jahir resigned from the tribunal due to ill health. This was a lie. In reality, he was forced to resign by the law minister. আর আপনি কি জানতেন যে জহির সাহেব আজকে এই করতেছে, উনি কিছু বলছেন? না না না, উনি ফার্স্ট টাইম আমরা কোর্ট করছেন, কোর্ট করে নামছেন নিচে, নামার পরে উনি পট করে 10 মিনিট পর একটা ফোন করো যে স্যার আমি এমার্জেন্সি পারা যাচ্ছি, আমি আসতেছি স্যার, এই কথা চলে গেছে। তখন নাকি তার এক অফিসে ঢাকায় সেক্রেটারি দিলেন, সে আইসে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার। মানে কি বলছেন আপনি? আসলে আপনি কোর্টে ওঠেন, আমি আসি আপনার দেখা করে যাবো, তবে আমি কোর্টে উঠবো না, আমি উঠতে পারতেছি না, উঠবো না। আমি কোর্টে উঠলাম, কোর্ট সাথে সাথে শোনা তো দেখো, তখন আমাকে বললো যে এরকম ঢাকাই নিল, ঢাকাই নিয়ে বললো যে করলাম, দিয়ে আসলাম। আজকে স্বীকার পেয়েছেন উনি যে পরশুদিন রাত্রে ওনারা ডাকাইছিলেন বাসায়, এবং বাসায় নিয়ে বলতেছে আপনারা আমরা ইতে নেবো, ল কমিশনে নেবো, আপনি রিভিশন দেন। আজকে ঢাকায় নিয়ে রিভিশন রেখে দিয়েছে একেবারে। এই ঘটনা ল কমিশন দিলে খারাপ না, এটা দেখ এটা আমার লোক আলাপ করছে, সে ল কমিশন দেবে। ওইটাকে আইনমন্ত্রী বলছেন? আমার আইনমন্ত্রী কইছে এটা ঠিক আছে। আমি ফোন করছিলাম কালকে, আমরা একটা ফেয়ারওয়েল দেবো তাকে, তো সে খুব ফ্ল্যাটলি ডিনাই করলো যে না আমি ফেয়ারওয়েল দেবো না। আর একটা কথা বলছে যে আপনারা বলতে দিই, বাইরে বলবো না, সেটা হলো ওই বিল্ডিং আমি আর যাবো না। তো এটা তো ওনার আগের স্ট্যান্ড যে আমি মেডিকেল গ্রাউন্ডে চলে গেলাম, এগুলোকে মিলে না। কি করবো করেন, কারণ এই সেন্সটা যদি বাইরে যায়, যাবে না আশা করি, আমি তো বলবো না কারণই, তাই তো তার যে ভবিষ্যতের চাকরির কথা সেটা হইবে না। কারণ আমাকে বলছে ভিন্ন কথা, বাইরে কোন জায়গায় কি বলে না বলে আল্লাহ জানে। আমি তারা বলছি যে আপনি কোনো কথাবার্তাই বলবেন না কোনো সম্পর্কে, সিম্পলি আপনি স্টিক করবেন যে আমি মেডিকেল গ্রাউন্ডে আসছি, যেটা ফ্যাক্ট, এছাড়া কিছু বলবেন না কিন্তু আপনি। এখন আমাকে যে ল্যাঙ্গুয়েজটা বললো, এই ল্যাঙ্গুয়েজটা যদি সে আর কারোর বলে তাহলে তার ক্ষতি হবে, তাই ওই চাকরিটা তার হবে না। কি করবো আমি, কারণ এত বেশি বোঝে বিপদ আমাদের। মালুম ভাই কিন্তু স্ট্রংলি সন্দেহ করতেছে হায়দার আলীকে নিয়ে। এখন এটা কি ওনার প্যারানয়েড নাকি না, মানে খুবই স্ট্রংলি সন্দেহ করতেছে। বলছে যে দেখেন এখন আমি তো বলতে পারি না আপনাদের কাছে মানে আরেকটা প্রসিকিউটর সম্পর্কে, কিন্তু উনি খুব ম্যাসিভ আকারে, মানে উনি যে ধরনের ওনার বাড়ির যে ব্যাপক আকারে পরিবর্তন করতেছে, যে এক্সপেন্সিভ ইনোভেশন করতেছে, যে গাড়ি উনি কিনছে নতুন গাড়ি, এইটা হয় না আসলে ওনার কথা অনুযায়ী, মানে এটা মিলে না হিসাবে। এখন আবার ল্যাপটপ হারায় নাই প্রবাবলি, যা বলছেন জানাইছেন উনি, চাবি সব চলে গেছে, মানে ল্যাপটপটা নিয়ে চলবেন, টার্গেট ছিল ল্যাপটপটা আর কি। উনি কি ধরনের মানে জানলার কাছ থেকে ল্যাপটপ নিয়ে চলে যায় এবং প্রসিকিউশন অফিসের চাবি চলে যায়, এটা কি ধরনের মানে ওয়ারিং একটা ব্যাপার। তো মালুম ভাই আসলে এই মানে এমনি হলো যে তার কেস গুলা, তারপর সাক্ষী গুলা, তারপরে এই সবগুলা মানে ইন আউট, এগুলো নিয়ে মানে উনি খুবই এর ভিতরে আছে, যে দেখেন কি অবস্থা। কারণ এটা প্রত্যেকটা প্রসিকিউটর মনে রাখা দরকার যে ল্যাপটপের ব্যাপারে অনেকেরই ইন্টারেস্ট থাকবে আর কি। ল্যাপটপ নিয়ে অন্য মানুষ কি করতে পারবে তা জানি না, কিছুই পারবে না, করতেই পারবে। You have seen the myth behind the Bangladeshi government's shameless claim that this war crimes tribunal would not be politically motivated.
They claimed it would be fair, free, transparent and according to international standards of law, a claim that has been parroted by the government's ideological agencies and allies. We have shown the tribunal to be a sham, a pre-concocted drama where justice is sold for ideological vengeance. It has been made clear that the judges, the prosecution and pro-trial activists from inside Bangladesh and outside its borders, such as Ahmed Ziauddin, were working together to write the judgment. Ahmed Ziauddin plays a central role in writing the judgment for Judge Nasim. He admits to writing the basic framework for the verdict. But who is Ahmed Ziauddin? Has he been declared an amicus curiae? If so, when? Are there any recordings proving that he is a legal advisor? Under what capacity has Mr. Ziauddin been contributing to the tribunal? We must have answers to these questions. Clearly, Judge Nasim has been discussing day-to-day proceedings of court with Ziauddin. Is a judge allowed to do this on a sub judice matter? Having done so, shouldn't this mandate a mistrial declaration? Judge Nasim has admitted on several occasions to rejecting the defense petition without even reading them. He also brags about entrapping the defense and making sure they don't get the time they require. Judge Nasim also makes derogatory comments about other judges, declaring one of them corrupt. Shouldn't this judge face contempt of court charges? Judge Nasim tells Ziauddin that Supreme Court Justice Sinha has promised him a promotion to the appellant division if he delivers 3 hanging judgments in the cases of Professor Ghulam Azam, Allama Delwar Hussain Saidi and Salahuddin Qadir Chowdhury by December 2012. All those involved in this unfolding miscarriages of justice should be brought to justice immediately. As the true nature of the tribunal has been exposed to the world, it has lost any trust, confidence and legitimacy. The tribunal should be immediately dissolved. Proceedings should be immediately declared null and void. We strongly demand the formation of an international tribunal under the auspices and scrutiny of a competent international organization like the United Nations, where the entire process should start afresh. The trial should be conducted following the precedent of other international war crimes tribunals under and in accordance with the well-established and recognized international law relating to war crimes and crimes against humanity. Only then will the victims of the heinous war crimes and crimes against humanity committed during our glorious War of Independence in 1971 have any chance of seeing justice.